আবারও হাজির হলাম আপনাদের সামনে, যেমনটা বলেছিলাম যে আমরা এবার ধরে ধরে একটু বিভিন্ন কেন্দ্রে একটু চোখ রাখবো এবং সেখানকার বিষয়গুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা চোখ রাখবো উত্তর দিনাজপুরের করণদিঘি কেন্দ্রে এবং আমাদের সঙ্গে নিউজ কোম্পানির এডিটর, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক অর্ক ভাদুরী রয়েছেন। অর্ক, করণদিঘি একটা খুব ইন্টারেস্টিং কেন্দ্র হতে চলেছে মনে হচ্ছে, বা হয়ে উঠেছে আর কি, বিভিন্ন রাজনৈতিক স্টান্স এই বিষয়টা নিয়ে তুমি যদি আমাদেরকে একটুখানি বলো। এটা একদম হঠাৎই করণদিঘির একটা উল্কা সদৃশ্য উত্থান। তার কারণ করণদিঘি বহু দূরে উত্তর দিনাজপুরের একটা কেন্দ্র, কোনো রকম আলোচনায় ছিল না, কারুর করণদিঘি নিয়ে কোনো ভীষণ আবেগ বা কিছু থাকার কোনো কারণ নেই, উৎসাহ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি যে বামপন্থীদের সময়টা রীতিমতো খারাপ যাচ্ছে, তাদের বিধানসভাতেও কোনো প্রতিনিধি নেই, লোকসভাতেও কোনো প্রতিনিধি নেই। এই রকম অবস্থায় হঠাৎ করে আমরা দেখলাম যে করণদিঘি বিধানসভা কেন্দ্রের যিনি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেই ভদ্রলোক প্রায় কয়েকশো মতান্তরে হাজার খানেক গাড়ি নিয়ে তিনি মিছিল করলেন, তিনি নমিনেশন পেপার জমা দিলেন। এরকম একটা দৃশ্য আমরা দেখলাম। এবং তারপরে আমরা এটাও দেখলাম যে ওই এলাকায় করণদিঘি বিধানসভার বিভিন্ন গ্রামে দলে দলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থক তারা কিন্তু লাল পতাকা হাতে নিয়ে সিপিআইএমে জয়েন করছেন, সিপিআইএমে তারা যোগ দিচ্ছেন। তো এইটা একটা অদ্ভুত ছবি। তার কারণ হচ্ছে করণদিঘি মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি, রানীনগরের মতো ট্র্যাডিশনালি মানে তৃণমূল আমলেও যে বামেদের ভীষণ শক্ত ঘাঁটি, এরকম কিছু একেবারেই নয়। এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে ওখানে বামফ্রন্ট প্রার্থী 10,000-এর কমে ভোট পেয়েছিলেন, 9,000 প্লাস ভোট পেয়েছিলেন। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে এটা এমন একটা জায়গা, এখানে কিন্তু চিরকালই ফরওয়ার্ড ব্লক লড়াই করে। এরকমও নয় যে এখানে সিপিএম এর একটা ট্র্যাডিশনাল বহু দশকের পুরনো সংগঠন রয়েছে। তাহলে এরকম একটা জায়গায় হঠাৎ করে সিপিএম এর এরকম বিপুল উত্থান কেন হলো, কিভাবে হলো, এই নিয়ে বামপন্থীদের মধ্যে এক ধরনের আনন্দ, এক ধরনের উদযাপনের ছবি আমরা দেখছি। আর অন্যদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে খানিকটা বিস্ময় দেখছি। এই হচ্ছে মোদ্দায় করণদিঘির হঠাৎ করে উঠে আসা। মানে তার মানে তুমি বলতে চাইছো এই শাহাবুদ্দিনই তিনি কি করণদিঘিকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করলেন? একেবারে শুধু করণদিঘিকেই প্রাসঙ্গিক করলেন না, তিনি কাস্তে হাতুড়ি তারা প্রতীকে লড়াই করছেন। কাজেই ওই যে ভিজুয়ালস, এখনকার রাজনীতিতে বা এখন যে কোনো কিছু প্রচারের ক্ষেত্রেই পিআর এর জন্য ভিজুয়ালস গুলো খুব ইম্পর্টেন্ট। নানা রকমের ইয়েও চলছে খুব, অপটিক্স বলে একটা। হ্যাঁ, অপটিক্স এক্স্যাক্টলি। এই অপটিক্স এর দিক থেকে সিপিএম তো যে বিরাট কিছু করে ফেলতে পেরেছে এরকম নয়। হ্যাঁ, কিন্তু করণদিঘি সিপিএম এর জন্য এই অপটিক্সের রাজনীতিতে সিপিএম কে হঠাৎ করে এখানটা মাইলেজ দিয়েছে যে এই সিপিএম এর মরা বাজারেও হাজারে হাজারে লোক করণদিঘিতে সিপিআইএম এর পক্ষে এসে দাঁড়াচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। সে তো বোঝা গেল, শাহাবুদ্দিন আলোকবৃত্তে নিয়ে এসছেন করণদিঘিকে ভোটের মরশুমে। কিন্তু ওই এলাকায় তিনি সত্যি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কতটা প্রাসঙ্গিক, মানে তার আসন পাওয়ার কি, মানে জেতার কি সম্ভাবনা রয়েছে, বা মানে তার লড়াইটা ঠিক কিরকম হতে চলেছে, কতটা লড়াই দেবেন তিনি? লড়াই কিন্তু দেবেন, ওই আসনে লড়াই কিন্তু তিনি দেবেন। তার একটা কারণ হচ্ছে যে ওই এলাকাটা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মতোই, ওই এলাকাটা দরিদ্র এলাকা, বলার অপেক্ষা রাখে না। এবং ওখানে বিড়ি কেন্দ্রিক ভোট, সেইটা কিন্তু একটা বড় ভোটের জায়গা। ওখানে প্রচুর মানুষ তারা কিন্তু বিড়ি অর্থনীতির ওপর নির্ভর করে। এবং এই বিড়ি অর্থনীতি যে কীরকমভাবে ভোটে প্রভাব ফেলে এটা আমরা বারবার দেখেছি। আমরা বাইরন বিশ্বাসের ক্ষেত্রে যেরকম দেখেছি, আমাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের ক্ষেত্রেও যেমন আমরা দেখেছি, তেমনি শামসেরগঞ্জের যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে কংগ্রেস হেরে গিয়েছিল কিন্তু প্রচুর ভোট পেয়েছিল, হ্যাঁ, তার পেছনেও কিন্তু বিড়ি অর্থনীতি। তেমনি ওখানেও কিন্তু এই সিপিআইএম এর প্রার্থী যে ভদ্রলোক, তিনি কিন্তু বিড়ি ব্যবসার সঙ্গে জড়িত। এবং সেই জায়গায় বিড়ি ব্যবসাকে কেন্দ্র করে
হাজার হাজার বিড়ি শ্রমিকের সঙ্গে তার কিন্তু নারীর টান রয়েছে, তাদের উপর প্রভাবও আছে, ব্যাপক প্রভাব রয়েছে, ব্যাপক প্রভাব রয়েছে। বিড়ি অর্থনীতি ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ অর্থনীতি, এবং সেখানে শাহাবুদ্দিন একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেই অর্থনীতির। কাজেই জিতবেন কি জিতবেন না এই আলোচনাটার চেয়েও যেটা খুব গুরুত্বপূর্ণ, শাহাবুদ্দিন কিন্তু ওখানে খুব পিছিয়ে থাকা তৃতীয় হতে ভোটে লড়ছেন না, তিনি কিন্তু জিততে ভোটে লড়ছেন। এবং আমরা যদি একটু আবারও সংখ্যা তত্ত্বের দিকে যাই, থাকার জন্য ভোটে লড়ে, এটা খুব কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি এখানে দেব না, কিন্তু অনেকেই পরবর্তীকালে ভোটের নির্বাচনের পরে আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করব যে কেউ তৃতীয় হওয়ার জন্য লড়ছেন কিনা। তো আমরা একটু সংখ্যা তত্ত্বের দিকে যাই, তাহলে আমরা দেখব যে 2021 সালের শেষ বিধানসভা নির্বাচনে ওখানে কিন্তু বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এটা খুব ইন্টারেস্টিং সংখ্যা তত্ত্ব। তৃণমূল কংগ্রেসের গৌতম পাল ওখানে 1,16,597 ভোট পেয়েছিলেন, 54% ভোট পেয়েছিলেন। বিজেপি অনেকটা পিছনে ছিল, কিন্তু প্রায় 80,000 ভোট পেয়েছিল বিজেপি। 80,000 ভোট, কম ভোট নয়, 80,000। যেটা খুব ইন্টারেস্টিং যে বাম কংগ্রেসের যিনি জোট প্রার্থী ছিলেন ফরওয়ার্ড ব্লকের, তিনি মাত্র 9,000 ভোট পেয়েছিলেন, এবং সেটা সংখ্যার বিচারে 5%-ও কম। যেটা হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি বিজেপির 80,000 ভোট কিন্তু থাকবে করণদিঘিতে। বিজেপির 80,000 ভোট কিন্তু খুব একটা কমবে না, কিছু কমতে পারে, কিছু বাড়তে পারে, কিন্তু বিজেপি 80,000 ভোট নিয়ে খেলতে নামছে। তার মানে এই শাহাবুদ্দিনের সঙ্গে তৃণমূল প্রার্থীর লড়াই হচ্ছে, বাকি যে ভোটটা অর্থাৎ ওই 1,30,000-এর কাছাকাছি যে ভোট, সেই ভোটটা নিয়ে কিন্তু লড়াই। এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে এইটা, যদি শাহাবুদ্দিন এবং তৃণমূল প্রার্থীর মধ্যে ওই ভোট সমানভাবে ভাগ হয়, তাহলে কিন্তু এই সিটে বিজেপি বেরিয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং জায়গা। আর যদি ওখানে তৃণমূল কংগ্রেসের যে ভোটাররা তারা স্থির করেন যে শাহাবুদ্দিন যতই প্রভাবশালী হন তাকে ভোট না দিয়ে জোড়াফুলেই ভোট দেবেন, বা একটা বড় অংশের মুসলিম ভোটার তারা বিভিন্ন ন্যায্য কারণেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ, তারা যদি একটা বড় অংশের ভোটের শিফট সিপিএম এর দিকে হয়, তাহলে কিন্তু শাহাবুদ্দিন এই সিটে জিতেও যেতে পারেন এবং বিধানসভায় বামেদের যে শূন্যের গেরো সেটা হয়তো কাটাতে পারেন। কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত দূর থেকে দেখে যা মনে হচ্ছে এবং পাটিগণিতের হিসেবে যা মনে হচ্ছে, সিপিআইএম এবং তৃণমূলের ভোট কাটাকাটির ফলে করণদিঘিতে বিজেপি খুব ইন্টারেস্টিং এবং ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু আমরা সকলেই জানি যে ভোট রাজনীতিটা পাটিগণিতের খেলা নয়, এটা হচ্ছে রসায়নের খেলা। কাজেই ভোটের রসায়নটা তৃণমূলের দিকে না সিপিএম এর দিকে, এই বিশেষ কেন্দ্রটায়, সেটার জন্য আমাদের কিন্তু ভোট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এই প্রসঙ্গেই করব, সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে বিজেপি 80,000 পেয়েছিল এর আগে, এখানেও ওই 80,000-এর কাছাকাছিই থাকবে, হয়তো একটু কমবে বা একটু বাড়বে। বিজেপি এই ধারাবাহিকতাটা, মানে এই কনসিস্টেন্সিটা মেনটেন করলো কি করে? সাম্প্রদায়িক রাজনীতির জোরে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমরা জানি যে হিন্দু ভোট সেটা বড় সংখ্যায় বিজেপির দিকে রয়েছে, এবং আলিপুরদুয়ার জেলা বা ইত্যাদি জায়গায় আমরা যে আদিবাসী ভোট, যারা এককালে জন বার্লার সঙ্গে ছিলেন, আদিবাসী বিকাশ পরিষদ ইত্যাদি, এই ভোটও কিন্তু বড় অংশে বিজেপির দিকে রয়েছে। এবং আমার মনে হয় তৃণমূল প্রার্থীর পক্ষে বা হাজি শাহাবুদ্দিন তার নামের কারণেই সিপিএমের দিকে এই করণদিঘিতে এই যে দলিত ভোট খানিকটা হয়তো আসতে পারে, কিন্তু বড় সংখ্যায় আসাটা সেটা বোধহয় কঠিন। যদিও এটা খুব ইন্টারেস্টিং, এই করণদিঘিতে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে কিছু দলিত অংশের মানুষ তারা কিন্তু সিপিআইএম এর পতাকা তুলছেন বিজেপির পতাকা ছেড়ে। অর্থাৎ অল্প হলেও কিছু মানুষের মধ্যে এই মিস্টার শাহাবুদ্দিন এই ধারণাটা দিতে পেরেছেন যে তিনি হচ্ছেন যোগ্যতম প্রার্থী তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু সেটা কতটা ভোটের দিন পর্যন্ত তিনি পারবেন, বা অন্যান্য যাবতীয় চাপ, রাজ্যের সার্বিক পোলারাইজেশন, সব কিছুকে সামলে শাহাবুদ্দিন করণদিঘিকে আরেকটা ভাঙড় তৈরি করতে পারবেন কিনা, যেটা গতবার নওশাদ সিদ্দিকী করেছিলেন। সর্বত্র ভোট দুভাগ হয়ে যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের দিকে, কিন্তু ওখানে আইএসএফ এর দিকে বিরাট অংশের ভোট এলো এবং তিনি জিতলেন। সেটা সিপিএম প্রার্থী করণদিঘিতে পারবেন কিনা, সেটা আমাদেরকে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু শাহাবুদ্দিনের যে লড়াই, সেই লড়াইটাও কিন্তু তিনি বেশ জোরদার লড়াই দিচ্ছেন। এই যে গাড়ি নিয়ে একটা স্পেকটাকুলার একটা
অভিযান মতো মানে মনোনয়ন জমা দিতে যাওয়ার এই যে এই স্পেকটাকেলটা তৈরি করা, এটা কি কাজে দেবে আদৌ? এই রাজনৈতিক স্টান্সটা কাজে দেবে, না এটা কোথাও গিয়ে যে একজন বাম নেতা তিনি এই স্টান্সটা দেখাচ্ছেন, এটা কোথাও গিয়ে একটা মানে একটা বিরুদ্ধ মতও তৈরি করতে পারে? এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন এবং এর উত্তর দেওয়াটাও আমার পক্ষে সবচেয়ে কঠিন। তার কারণ এটা নিয়ে কোনো সংশয় নেই যে বিপুল পরিমাণ গাড়ি নিয়ে তিনি নমিনেশন জমা দিতে গিয়েছেন, বা তার প্রচারের যা ধরন সেটা হয়তো অনেকের কাছে ঠিক বাম সুলভ মনে হবে না, পশ্চিমবঙ্গের বাম সুলভ মনে হবে না, কিন্তু কেরলে কিন্তু আমরা দেখেছি প্রচুর গাড়ি নিয়ে সব পক্ষই বামপন্থীরা সহ তারা কিন্তু ওভাবে নমিনেশন জমা দেন। আমি ওটাই মানে দক্ষিণের কথা বলতে যাচ্ছিলাম। তামিলনাড়ুতেও কিন্তু আমরা এরকম দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে এটার সঙ্গে আমরা কিন্তু খুব একটা যে অভ্যস্ত এরকম নই। কিন্তু আবারও আমার মনে হয় এই যে কোনটা বাম সুলভ আর কোনটা বাম সুলভ নয়, পশ্চিমবঙ্গে বামপন্থীদের অবস্থা এখন এতটাই প্রান্তিক যে এই যে বিতর্কগুলো কিন্তু একটা শহুরে বা জেলা শহরের যে মধ্যবিত্ত বাম পরিসর তার মধ্যেকার বিতর্ক। ওই এলাকায় করণদিঘির যে গরিব মানুষ যারা তৃণমূল এবং বিজেপিতে বিভাজিত হয়ে রয়েছেন, তাদের কাছে যদি একটা স্ট্রং মেসেজ পৌঁছতে হয় যে আমি জেতার জন্যই লড়ছি, তাহলে বোধহয় এই রকম শক্তি প্রদর্শন খানিকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। মানে বাম সুলভ হয়ে ওঠাটা ওইখানে খুব একটা সুলভ নয় আর কি, বোঝা যাচ্ছে। তো আমাদের চোখ তো অবশ্যই থাকবে, করণদিঘিতেও চোখ থাকবে, এবং যে এই প্রসঙ্গে তুমি যেটা আর কি উত্তরবঙ্গের কথা বললে, সেই উত্তরবঙ্গ নিয়ে আমরা সামনের এপিসোডে চলে আসবো। হ্যাঁ, উত্তরবঙ্গর বিষয়টা নিয়েও আমরা একটু আলোচনা করব, সেখানেও একটু চোখ রাখবো। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।